সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমরা আবার আজকেও আমাদের প্রিয় সহকর্মী সংবাদ বিশ্লেষক সাইফুল আমিন তাকে নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা আলাপ করব আজকে। সাইফুল ভাই, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে নেওয়ার। সাইফুল ভাই, শেখ হাসিনার সর্বশেষ যে বক্তব্য যেটা আজকে এসেছে ওইটা ওইটাতে কিন্তু উনি এই প্রথম খুব বোল্ডলি বলেছেন আওয়ামী লীগ ফিরে আসছে এবং যখন তার বিচারের তোড়জোড় শুরু করেছে ইউনূস সরকার, শেখ হাসিনা পাল্টা ইউনূসের বিচার নিয়ে কথাবার্তা বলছে। আগে আমরা তার ভাষণটা একটু শুনি, আমরা শোনার পরে আমরা আলাপ করি। ইউনূস হচ্ছে বাংলাদেশ বিধ্বংসী জীব। বঙ্গোপসাগরের সব পানি দিয়ে কালি বানালে আর সুন্দর করে সব গাছ দিয়ে যদি কলম করা হয় তো সেটা দিয়ে লিখলেও ইউনূসের অপরাধের কথা লিখে শেষ করা যাবে না। এটা হলো বাস্তব কথা। আওয়ামী লীগ আসার পরে দেশের মানুষের শান্তি ফিরে আসে, গণতান্ত্রিক অধিকার ফিরে পায় এবং আওয়ামী লীগের একমাত্র সরকার 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে ধারাবাহিকভাবে গণতন্ত্র ছিল, মানুষের অধিকার ছিল, কথা বলার স্বাধীনতা ছিল, বাক স্বাধীনতা। কিন্তু আওয়ামী লীগ কখনো জনগণের ভোটে নির্বাচিত ছাড়া অন্য কোনো ভিন্ন পথে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। কিন্তু বারবার আওয়ামী লীগের উপর আঘাত এনেছে তারাই যারা ওই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসে সবার আগে আওয়ামী লীগের উপরেই আঘাত এনেছে। আর এখন আমরা সেই একই অবস্থা দেখি। আর আওয়ামী লীগ, হ্যাঁ, বারবার আওয়ামী লীগের উপর আঘাত এসেছে। আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া কারা না অত্যাচার করেছে। কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না, ধ্বংস করতে পারবে না। কারণ আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক দল মাটি মানুষের থেকে গড়ে উঠেছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আওয়ামী লীগের শিকড় অনেক শক্ত। কাজে যতই তারা স্বপ্ন দেখুক আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যায় না, যাবে না। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। প্রায় 5 লক্ষের মতো মামলা, 4-5 লাখ তো কারাগারেই বন্দি করেছে, ঘুষ টুস দিয়ে অনেক কষ্ট করে হয়তো কিছু জামিন পেয়েছে। কারাগারের ভিতরে আমাদের নেতা কর্মীদের উপর অকুত অত্যাচার নির্যাতন চালাচ্ছে। যারা মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, তাদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিয়ে যায়, আদালতে নেওয়ার সময় তাদের উপরে হামলা করে, সেখানে কেউ রেহাই পায় না, আদালতের ভিতরেই হামলা করা হয়। এখানে আমার একটা প্রশ্ন আছে। আমি শুনলাম আমি আদালত অবমাননা করেছি বলে আমাকে শাস্তি দিয়েছে। মামলাটা কবে উঠলো কোর্টে? কে ছিল সেখানে? সেটা নিয়ে কি কোনো কথাবার্তা হয়েছে? কোনো আর্গুমেন্ট হয়েছে? কিছুই তো হয়নি। আমি বলেছি আবার অপরাধ কি? আমার বিরুদ্ধে 227টা হত্যা মামলা দেওয়া হলো। তা আমি বললাম যে আমি কখন হত্যা করলাম? 227টা হত্যা করে ফেলেছি। সেজন্য আমার বিরুদ্ধে হত্যা মামলা এবং সেই সাথে আমাদের অগণিত নেতা কর্মী। এমনও মামলা আছে যে মামলায় আমি 1 নম্বর আসামি আর বাকি 8,000 লোক আসামি। এক একটা এলাকা ধরে আওয়ামী লীগের যত নেতা কর্মী জেলা উপজেলায় সবাইকে আসামি করে রেখে দিয়েছে। তা আমি বলেছিলাম যে 227টা মানুষকে খুন করেছি বলে যে মিথ্যা মামলা দিল, একটা খুন করলেও যে শাস্তি আর এত খুন করলেও তো সেই শাস্তি। তো 228 জন 27 জন মারার লাইসেন্সই তো দিয়ে দিল আমাকে। এটা নাকি আদালত অবমাননা। তখন আদালত কোথায় ছিল? আদালত কি আছে? আইসিটি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। সেখানে অন্য বিচার হয় কিভাবে? আর যে আইন 1973 সালে পার্লামেন্টে পাশ হয়েছে, সেই আইন সংশোধন করছে কে? সংবিধান লঙ্ঘনকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার লোকেরা।
আর ওই আইসিটি আজকে কারা আছে চেয়ারম্যান কে, সে যুদ্ধ অপরাধীদের বিচার যখন আমরা করেছি, তাদের ডিফেন্সে যারা ছিল তারাই আজকে এই আইসিটির চেয়ারম্যান, চিফ প্রসিকিউটর এবং তাদের আইনজীবী, তারাই সব। তারা তো এই যুদ্ধ অপরাধীদের বিচার যে করেছে সেটা প্রতিশোধ নিচ্ছে আমার উপর। এখন তো 450 উপরে মামলা, তার মধ্যে বোধহয় 240টাই হবে হত্যা মামলা। তাহলে আমি আবারও বলবো এই 440টার মতো হত্যা মামলা, বাকি বোধহয় এদিক ওদিক কি করেছে জানি না। তারপরে 440টা হত্যা মামলা মানে কি? আমি তো হত্যা করি নাই, কিন্তু তারাই আমাকে দিয়ে হত্যার দায় আমার উপর চাপিয়ে, তাহলে আবার শাস্তি দেয় কেন? আর এই সাজাটা কে দিল? অবৈধ ক্ষমতা দখলকারী অবৈধ কোর্ট, যার কোনো লিগাল রাইট নাই, বৈধতা নাই। আর যে দেশে হাতে অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের উপর আক্রমণ করে, তার বাড়ি আক্রমণ করে, তাকে দিয়ে জোর করে পদত্যাগ করায়। নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, সবই তো শিক্ষক, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের শিক্ষক, প্রিন্সিপাল সকলের উপরে এই লাঠি সোঁটা হাতে নিয়ে ছাত্র নামধারী আর তাদের সন্ত্রাসী জঙ্গিরা তারা আক্রমণ করে করে সবাইকে পদত্যাগ করানো এবং সবাইকে বিদায় দেওয়া। এটা কোন ধরনের কথা? এটা প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা। আজকে বাংলাদেশের যে সর্বনাশ হয়েছে, সেই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী কে? দায়ী হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ক্ষমতার লোভ। তার এই ক্ষমতার লোভের জন্য একটা দেশ, যে দেশটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল, সেই দেশটাকে তারা ধ্বংস করেছে। কাজে এই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী ইউনূস। কাজে ইউনূসকে আসামি করতে হবে। এবং ইউনূস নিজেই সে কথা বলেছে। সে তো একটা অনুষ্ঠানে বক্তৃতায় বলেই ফেললো যে সর্বনাশের জন্য সে নিজেই দায়ী, সে নিজেই আসামি। সে পরিবেশ রক্ষা সবাই মিটিং করতে যে একথা নিজেই বলেছে যে সেই সর্বনাশের জন্য সেই দায়ী এবং সেই আসামি। তাহলে ঠিকই বলেছে, মানে একই অপরাধ সে প্রতিদিন করে যাচ্ছে। এই অপরাধের কোনো সীমা নাই। বাংলাদেশে গুণীজনের কোনো সম্মান নাই। শিশু, নারী, তাদের কোনো অধিকার নেই। প্রতিনিয়ত শিশু ধর্ষণ, নারী ধর্ষণ হচ্ছে, কিন্তু কোনো সংবাদ কেউ দিতে পারবে না, পত্রিকায় বা রেডিও, টেলিভিশন, কোথাও কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে, 38 জন কারাগারে বন্দী, 8 জনকে তারা হত্যা করেছে, আর প্রায় 3-4 হাজার সাংবাদিক আজকে চাকরি হারা, অ্যাক্রেডিটেশন কার্ড নাই, কোনো কাজ নাই। বিটিভি থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশন এবং রেডিও, সংবাদপত্রের প্রতিনিধি, একবার জেলা উপজেলা পর্যন্ত যারা ছিল সবাইকে চাকরি থেকে বিদায় দিয়ে দিয়েছে। এবং কোনো সাংবাদিক কোনো কথা বললেই তাদের ভয়। 13টা মানে বিটিভি সহ 13টা বেসরকারি টেলিভিশন এবং সরকারি বিটিভি আগুন দিয়েছে। আগুন দিয়ে জ্বালিয়ে পোড়ানো, সব এটাই তাদের একটা চরিত্র। এর জন্য এই অপরাধ প্রতিদিন হচ্ছে। অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে হত্যা, গুম, খুন, গ্রেপ্তার, মব জাস্টিস, যা মব সন্ত্রাসী। এই মব সন্ত্রাসী করেই মানুষকে মারা এবং তাদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয়। যে অত্যাচার ইউজ করে যাচ্ছে, ক্ষমতা দখল করার সাথে সাথে এ পর্যন্ত যে ঘটনা সে ঘটিয়েছে বাংলাদেশে, পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে গণহত্যা করেছিল, বুদ্ধিজীবী হত্যা করেছিল। এই যুদ্ধ অপরাধী যাদের আমরা বিচার করেছি, তারা তখন যুবক ছিল, কেউ ছাত্র ছিল। এরাই তো এই হত্যাকাণ্ড, নারীদের ধরে ধরে পাকিস্তানি ওই সেনাবাহিনীর ক্যাম্পে দিয়ে তাদের উপরে পাশবিক অত্যাচার, নির্যাতন এরাই তো করিয়েছে। আর তাদেরকেই আজকে ক্ষমতায় বসেছে। ইউনূসের ক্ষমতা শক্তি কারা?
সেই যত জঙ্গি সন্ত্রাসী আন্তর্জাতিকভাবে যে সন্ত্রাসী গ্রুপগুলি তাদেরকে সারা বিশ্ব যাদেরকে ব্যান্ড করে দিয়েছে, যাদের কোনো স্বীকৃতি নাই, আজকে তারাই ইউনূসের ক্ষমতার মানে ক্ষমতার দখলের হাতিয়ার, তারাই হচ্ছে তার শক্তি, ক্ষমতার শক্তি। কাজে তার যে অপরাধ, কত মায়ের কোল খালি করেছে, কত বোনকে বিধবা করেছে, কোন সন্তানকে পিতা মাতা হারা করেছে, সেখানে নারী পুরুষ নির্বিশেষে অকাতরে তারা মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের কারো কোনো ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই। আর ইউনূসের দেওয়া তথ্য নিয়ে জাতিসংঘের মানবাধিকার এক তথ্য প্রচার করলো কি 1400 লোক মারা গেছে, তারা ধারণা করেছে, তারা তদন্ত করেও দেখলো না। অথচ ইউনূসের যে গেছে সেটা দেখা যায় 800 কত 33 জন 800 উপরে লোক মারা গেছে, তাদেরকে আর সাহায্য দেওয়ার সময় 600 নাকি পেলো, টাকা তো তুললো অনেক। তাহলে বাকি কারা? যে প্রায় 1000-এর উপর আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করা হয়েছে, 1000-এর উপর পুলিশ হত্যা করা হয়েছে, আনসার হত্যা করা হয়েছে, তাদের লাশ গুম করা হয়েছে, সাংবাদিক হত্যা, আইনজীবী হত্যা, কই তাদের নাম টাম তো নেই এখানে। আবার এই তালিকায় যাদের নাম আছে তার মধ্যে অনেকেই আবার জীবিত হয়ে ফিরে এসেছে, অনেকে আবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ হার্ট ফেল করে মারা গেছে, কেউ কেউ হয়তো অন্যভাবে মারা গেছে। সবার নামের মধ্যে এমনকি হোটেলে, যশোরে হোটেলে যে আগুন দিল, সেই আগুনে পুড়ে যারা মারা গেছে, অথবা গাজী টায়ারে আগুনে যারা পুড়ে মারা গেছে, তাদেরও নাম এখানে শহীদের খাতায় লেখা, কিন্তু সেখানে পুলিশের নাম নাই। আর এই যে হত্যাকাণ্ড যারা হয়েছে সব দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, কারণ এদের কোনো বিচার হবে না। তারা পুলিশ হত্যা, সংখ্যালঘু হত্যা, নারী হত্যা, শিশু হত্যা, এমনকি আইনজীবী হত্যা, যত হত্যাকাণ্ড ঘটাক এবং যত কিছু আগুন দিয়ে পড়া, সেই মেট্রো রেল থেকে শুরু করে বিজিবি, বিআরটিসি ভবন থেকে শুরু করে দুর্যোগ মন্ত্রণালয়ের সব যে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় করেছে, আওয়ামী লীগের অগণিত নেতাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধের জাদুঘর, সেগুলি পর্যন্ত আগুন দেওয়া। আর আমাদের তো সবই গেছে, ওয়াজেদ সাহেবের বাসা সুতা সদন থেকে শুরু করে সবই আগুন দিয়ে পড়ানো, লুটপাট। আর প্রত্যেকটা এমপি হোস্টেলের এমপিদের কামরা, সেগুলি ডাকাতি করা, চুরি করা, লুটপাট করা, প্রত্যেকটা মিনিস্টারের বাড়ির লুটপাট, চুরি করা, ডাকাতি করা। এসব অপরাধ যারা করেছে তাদেরকে ডক্টর ইউনূস ইনডেমনিটি দিয়েছে, দায় মুক্তি, কারণ এদের কোনো বিচার হবে না। আর সব মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। ইউনূসের এই 10 মাসের রাষ্ট্র পরিচালনায় আজকে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে, সারা বিশ্বব্যাপী বাংলাদেশ আজকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। যে সম্মান আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগের 15 বছর 7 মাসে বাংলাদেশ সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল ছিল, পৃথিবীর শক্তিশালী একটা অর্থনীতির দেশ, দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়াতে 2য় স্থান, এশিয়াতে 9ম স্থান, সারা বিশ্বের 35তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে যে গড়ে উঠেছিল, আজকে তার সম্পূর্ণ ধ্বংস। আজকে সব শ্রেণী পেশার মানুষ চরম ভাবে নির্যাতনের শিকার। আর বাংলাদেশটাকে একটা ধ্বংসস্তূপ, সারা বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত। এই যে অপরাধগুলি করেছে, এই অপরাধের যদি আমি তালিকা করতে যাই, তাহলে আমার তো মনে হয় বঙ্গোপসাগরে যত পানি সেটা যদি কালি হয়, আর সুন্দরবনের যত গাছ আছে সব যদি কলম হয়, তাহলে লিখেও শেষ করা যাবে না। তার অপরাধের হিসাব লিখেও শেষ করা যাবে না ইউনূসের এইরকম কর্মকাণ্ড। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করে, ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। তাই এদেশের সকল, অন্তত যাদের একটু বিবেক আছে, যাদের একটু চিন্তা আছে, আমি বলবো ভয় ভীতি সব বাদ দিয়ে সকলে ঐক্যবদ্ধ হন। এই দুঃশাসনের হাত থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করেন, এই দুঃশাসনের হাত থেকে দেশের মানুষের জীবন মান রক্ষা করেন। কয়েকজন দুর্নীতি করে লুটে পুটে খাচ্ছে, দেখতে দেখতে 100 কোটি টাকার মালিক 1000 কোটি টাকার মালিকও হয়ে গেছে। 90,000 কোটি টাকা শেয়ার মার্কেটে নাই, লোপাট। 18টা ব্যাংক অচল,
সবকিছু ইউনুসের পকেটে। যে সমস্ত অপরাধের জন্য সে একাই দায়ী। সে একটা দেশ বিধ্বংসী জীব। ইউনুস হচ্ছে বাংলাদেশ বিধ্বংসী জীব। সে একটা পরজীবী। তার সাথে যারা আজকে উপদেষ্টা সবই তো বিদেশি নাগরিক। তার নিজের কয়টা পাসপোর্ট আছে সেটাই সন্দেহ। কাজে এর হাত দিয়ে এই বিধ্বংসী জীবের হাত থেকে, যার নাম ডক্টর ইউনূস, ফ্যাসিস্ট, তার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে। আর যারা আহত নিহত, যারা আপনারা বিত্তশালী প্রবাসী সকলে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং এদের পাশে দাঁড়ান। আর আল্লাহ যখন দিন দেবে অবশ্যই যারা স্বজনহারা বেদনা নিয়ে অথবা সবকিছু হারিয়েছে, আমি আমার সব তাদের পাশে দাঁড়াবো, তাদের সব ধরনের সহযোগিতা দেব। বোধহয় এই অপরাধীদের বিচার করার জন্য আমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাই নিশ্চয়ই আমার উপর ভরসা আছে, বাংলাদেশের জনগণের উপর আমার ভরসা আছে। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন সায়ন ভাই, এই ভাষণটায় নতুন কিছু আছে, তাই না? হ্যাঁ নতুন কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো অনেক কিছু নতুন। ইউনুসের এতগুলি ডিসিশন দিছে, এটা নতুন না। ডিসিশন গুলো তো সাংঘাতিক। কিন্তু হচ্ছে উনি একটা বিধ্বংসী জীব। আপনি খেয়াল করছেন শব্দগুলি? বিধ্বংসী জীব ওনার বিশেষণের মধ্যে আছে। দেশ বিধ্বংসী জীব, বাংলাদেশ বিধ্বংসী, একটা পরজীবী, হ্যাঁ, এইসব বললো তো। এই ভাষণটার মধ্যে তো সাংঘাতিক একটা মানে ইয়ে দিয়েছে, মানে আওয়ামী লীগের হারিয়ে একটা মানে কি বলে জোশ দিয়েছে। এবং একই সঙ্গে বলছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ এটা করবে এবং ইউনূসের বিচার করবে। এই কথাটা তো আগে কখনো বলেনি যে উনি ইউনূসের বিচার করবে। শেখ হাসিনা নিশ্চয়ই বুঝিস না এই কথাগুলি বলছেন। এবং উনি যেভাবে বর্ণনা করেছেন ইউনূসের যে পাপগুলি বা অপরাধগুলি বা যে অন্যায়গুলি, মানুষ হত্যা থেকে শুরু করে যেভাবে বলছেন, এই এই কথাগুলি কেউ এখন পর্যন্ত বলে নাই যে ইউনূস আমলে বাংলাদেশে কি অত্যাচার হচ্ছে, কি নৃশংসতা চলতেছে বাংলাদেশের। এই যে ধরেন কালকেও আপনি বাংলাদেশের জাস্ট চিন্তা করেন যে একজনকে মেরেছে, অলমোস্ট মৃত একটা লোক, হয়তো মৃতই সে, ওই তাকে পাথর, বড় একটা পাথর দিয়ে তাকে একের পর এক আঘাত করতেছে। কত বড় নৃশংস আহ মানসিকতার মানুষে পরিণত হয়েছে। কল্পনায় ভাবা যায় না। এগুলো কোনো ভাবতেও পারি না। সিনেমাতেও নাই কিন্তু। আমি কখনো এগুলা দেখিনি। মানে আমি কখনো কোনো সিনেমাতে দেখছি এটাও মনে হয় না। এত বছর ধরে সিনেমা দেখি, বাপের সাথে থেকে শুরু করছি, এখন পর্যন্ত দেখি। হ্যাঁ, আমি আমার বাবার সাথে প্রথম যে একটা ছবি দেখছিলাম, সেটা প্রস্তর যুগের ছবি। কিন্তু ওখানে ডাইনোসর ছিল, এই ছিল, দি ল্যান্ড দ্যাট টাইম ফরগট, একটা সিনেমা দেখেছিলাম, আনন্দ সিনেমা। হ্যাঁ, যে আমার বাবার সাথে দেখলাম, তো উনি আমাকে একটা সিনেমা দেখার জন্য খুব আবদার করছি, পরে আমার ওখানে নিয়ে যেতেছে। এবং তো এরা আমি দি ল্যান্ড দ্যাট টাইম ফরগটে কিন্তু ডাইনোসর দেখছি, কিন্তু আমি দেখি না যে পাথর দিয়ে মানুষ মারে। এরা রাজনৈতিক কর্মী। ওই রাজনৈতিক দল তাদেরকে চিহ্নিত করছে, তাদেরকে বহিষ্কার করছে, এবং এরা সারাদিন তো আওয়ামী লীগ ধরে ধরে মারে। এরা আওয়ামী লীগ না, এদের কাছে চাঁদা চাইছে, চাঁদা দেয়া নাই, এর জন্য মেরে ফেলছে। বলা হচ্ছে ওরা একই দল। আর লোকটার পেশা ওই মানে খুবই ছোট, তার ভাঙারি। হ্যাঁ, এই ভাঙারের দোকান, ভাঙারের দোকানে তো পুঁজি তো বিশাল কোনো পুঁজি লাগে। না না, সে তো হলো যারা টোকায় এসে, যারা টোকায় মানে সংগ্রহ করে, বাঙালি সংগ্রহ করে, তারা এসে তাকে দেয়, সে একটা টাকা দিয়ে কিনে নেয়। হ্যাঁ, তো টোকাইরা সারাদিনে কত সংগ্রহ করতে পারে, এই বাঙালি টোকাইরা কত সংগ্রহ করতে পারে, ধরেন 500 টাকা। এরকম যদি সে 5 জনের কাছ থেকেও বা 10 জনের কাছ থেকে, তাহলে 5,000 টাকা।
10 জনের কাছ থেকে যদি সারাদিনে কেনে তাহলে 5,000 টাকা, এই হলো তার পুঁজি, তার কাছে চাঁদা চেয়েছে এবং সে দেয় নাই বলে আপনি, আমি এটা কোনো পশুর সাথে এই আচরণ কেউ মানুষ করতে পারে, এটা আমি কোনো পশুর সাথেও করতে পারে আমার ধারণা নেই। যে পশু কামড়াইলো, যে কুকুর কামড় দিল, সেই কুকুরকে পাথর দিয়ে মারা, এইটা আমি আমি আমাদের এক জীবনে আমার কখনো আমি কল্পনা করতে পারি না। আমি শিওরে উঠছি এটা দেখার, আমি জানি না আজকে রাতে ঘুম হবে কিনা। এই যে এটা আমার মাথায় যদি রিভাইন্ড করে তাহলে তো ঘুমাইতে পারবো না, দাঁড়ায় যেতে হবে। ওই লোকটাকে যতবার পাথর মারতেছিল সেই লোকটা মানে ও তো জানতো না ওর লাশটা একবার এই পাশ হচ্ছে, ওদের তাতে তাদের কোনো শান্তি নাই। আবার লাস্টে এই পাশে আনে, আবার মারে, আবার এই পাশে যায়, আবার ওই পাশে যায়, মানে নির্মমতার। আমার ধারণা বাঙালি জাতি সারা দুনিয়াতে একটা রেকর্ডস, আর এটা গিনিস বুক অফ রেকর্ডসে হয়তো স্থান পেতে পারে, যে মানুষকে পাথর দিয়ে, হ্যাঁ, সেটা মধ্যযুগে শুনেছি যে ওই যে ব্যভিচার করলে পাথর ছুঁড়ে মারে, তো সেটা পাথর এত বড় পাথর তো না, ওটা ছোট ছোট পাথর দিয়ে ছুঁড়ে মারা, ওকে আহত করে, আহত করতে রক্তাক্ত করে তারপর মারে। ওইটা হলো আমরা শুনেছি এই যে আরবের মধ্যযুগের সময়, যার বিরুদ্ধে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইছিলেন, এবং উনি এটার বিরুদ্ধে উনি ইয়ে দিয়েছেন, হ্যাঁ, উনি এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আর সেই সেই নবীর উম্মত বলে দাবিদার, যাদের নাম হিসেবে দিতে চায় তার উম্মতই হবে, নামগুলো তো তার উম্মতই নয়, সেই উম্মতরা আরেক উম্মতের উপরে এইটা করতে পারে, মানে কল্পনাতে জাস্ট। এটা এটা মানুষকে এত নাড়া দিচ্ছে, কারণ এই ধরনের ছবি ভিডিও ফেসবুক হয়তো ব্লক করে দেবে। এর জন্য এইটার একটা ছবি আঁকা হয়েছে, হ্যাঁ, ওইটা ইয়ে হবে না, এবং ছবিও আঁকা হয়ে গেছে। আপনি ওই ছবিটা দেখছেন, একটা ছবি দেখছেন, আপনি অনেকগুলো ছবি আঁকছেন, তার মধ্যে একটা ছবি কিন্তু পাথর হাতে তারেক রহমানের ছবি। আপনি বুঝতে পারছেন মানুষের সেন্টিমেন্টটা কোন জায়গায় গেছে, যারা আর্টিস্ট তারা ইয়ে করেছে, আর্টিস্টরা একটা অনেক ছবি আঁকছে, তার মধ্যে একটা ছবি আছে তারেক রহমানের ছবি, তারেক রহমানের মাথার উপরে হাত দিয়ে পাথর নিয়ে দাঁড়ায় এসে মারার জন্য অপেক্ষা করছে। তারেক রহমানের ভাবমূর্তি কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে, বিএনপির ভাবমূর্তি কোন জায়গায় গিয়েছে, যতই শাস্তি দিক, যতই বহিষ্কার করুক, যত কিছুই করুক, বিএনপি নামক একটা দল শেষ পর্যন্ত যে এই পরিণতির দিকে যাবে, তারা এমন একটা ক্ষমতার লোভ, টাকার লোভ। এত সহজ একটা সুযোগ তার সামনে, সহজ সুযোগ, সে ইলেকশন হইলে তার যে ভালো করার সুযোগ, সেই দলটা নিজে নিজে সুযোগকে নষ্ট করছে, এবং সেই দলটা ইউনুসকে নির্বাচন না দেওয়ার মতো পথ করে দিচ্ছে। কিন্তু আপনি তো ধরেন ইউনূস নির্বাচনের পথ করে দিল না কেন জানেন? আপনার সাথে আমি অনেকবার বলছি যে এখন বিএনপি একমাত্র দল যে দলটা গ্যাপ ইন দ্য ফিল ইন দ্য গ্যাপস হতে পারে। আপনার এখানেই বলছিলাম আমি যে এরাই এখন একমাত্র, আওয়ামী লীগ নাই মাঠে, এরাই একমাত্র শক্তি, যে শক্তিরা বাংলাদেশের পক্ষ নিবে এবং তাদেরকে পাবলিক পছন্দ করবে অ্যাটলিস্ট আওয়ামী লীগের বিকল্প হিসেবে। এখন কি আপনার কি মনে হয়? আমার তো জীবন থাকতে আমি এখন আর বিএনপির পক্ষে এক লাইনে বলবো না। আমার জীবন থাকতে আমি বলবো না, আমার আমার কোনো দরকার নাই। লেট বিএনপি গো টু হেল, তাদের হেলে যেতে দেন। যেই দলের ভিতরে এরকম নৃশংস, অমানুষ এবং জীব, আপনি তো শেখ হাসিনা বলছে হলো কি, ইয়াকে বলছে বিধ্বংসী জীব বলছে তাকে, ইউনুসকে। আমার তো মনে হয় যে এটা ইউনুসের এই বিধ্বংসী চরিত্রটাই এই এদের মাধ্যমে ফুটে উঠেছে। বিএনপির ঘাড়ে ভর করে ইউনুসই আসলে এই এই আচরণ, কারণ ইউনুসের আমলেই তো এগুলো হচ্ছে। আপনি সর্বশেষ যেসব আবরার হত্যাকাণ্ড বলেন, অমুক হত্যাকাণ্ড, সবকিছু ছাত্রলীগের উপর দোষ দিয়ে, সব ছাত্রলীগের মতো নির্মম নৃশংস লোক আর হয় না। বিশ্বজিৎ হত্যাকাণ্ড, আজকের এটা কি প্রমাণ করে? মানে ছাত্রলীগকে অতিক্রম করলো, যে ছাত্রলীগ ওগুলা ঘটায় থাকে যদি না, বিচার তো হয়েছে বিশ্বজিতের হত্যাকাণ্ডে, ছাত্রলীগেরই বিচার হয়েছে, ছাত্রলীগ এটা ঘটাইছিল বিশ্বজিতের হত্যাকাণ্ড। তাইলে আজকে আপনি কোথায় গেলেন? বিএনপি কোথায় গেল আজকে? এই সকল কিছুকে অতিক্রম করে মধ্যযুগে ফেরত গেল, যেই মধ্যযুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর বিরুদ্ধে উনি লড়াই করেছেন, এবং এগুলোর বিরুদ্ধে লড়াই করেই ইসলাম ধর্মের ইয়ে করছেন, প্রচার করছেন।
সেই তার উম্মতেরা বিএনপির সদস্যরা, তার উম্মত বিএনপির সদস্যরা কি করলেন? এটা ধর্মের অনাচার হলো। আপনি আজকে সারা দুনিয়াতে খ্রিস্ট ধর্ম বলেন, ইহুদ ধর্ম বলবে দেখো তোমরা কত বড় পৈশাচিক মানসিকতার অধিকারী তোমরা মুসলমান। ইহুদিরা বলুক আর শাক দিয়ে সারা মাছ দুনিয়া ঢাকার কি বলবে, মানবতার পক্ষের দুনিয়া কি বলবে? যে এটা কোনো মানুষকে মারা হচ্ছে নাকি পশুকে মারা হচ্ছে, এটা কি স্বীকার করা হচ্ছে? যে আদি আমলে আপনি নিশ্চয়ই প্রস্তর যুগের কথা পড়েছেন, সে প্রস্তর যুগে মানুষ শিকার করে আয়না পাথর ঘষে আগুন দিয়ে ঝলসায় খাইতো। কিন্তু পাথর এত বড় পাথর দিয়ে মারতো এটা তো নয়। কিন্তু একসময় পাথর থেকে যেহেতু আগুন হইতো, তখন তো পাথর কিন্তু গডের সমান ছিল। সেই গডকে কোথায় নামানো হতো? কারণ যখন যার যে শক্তিমান হিসেবে সামনে আসে, আর যখন পাথর ছিল শক্তিমান তখন পাথর ছিল গড, যখন আগুন শক্তিমান হলো আগুন হলো গড, তারপরে যখন এরকম সকল আহ, কি বলেন আহ, ইহজাগতিক যত কিছুকে গড মনে করছে, যখন মনে হলো না এরা আর গড না, তখন তো আমরা আসলাম কোথায়? আমরা অন্য জগতের, আমরা আল্লাহকে নিরাকারকে ভালোবাসলাম, অমুককে ভালোবাসলাম, তমুককে ভালোবাসলাম। কিন্তু আপনি খেয়াল করে, পাথর একসময় যে গডের ভূমিকা পালন করছে এই মানব জাতির জন্য, তাকে আজকে কোন পরিণতি স্যার। এবং একই সঙ্গে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট পাথরের বিরুদ্ধে যে লড়াই করেছেন, হজরত মোহাম্মদ কোথায় গিয়ে পৌঁছালেন, তাকে কোথায় নিয়ে পৌঁছাইলো এই ইয়েরা, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিএনপি নামধারী এই পশুরা। শাক দিয়ে মাছ ঢাকার মতো আমার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এই ঘটনা দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে। ছাত্রদল মিছিল করছে, হ্যাঁ, এই মির্জা ফখরুল দৃষ্টান্তমূলক দাবি করছে, সালাউদ্দিন সাহেব করছেন। সব এগুলো করে তো কোনো লাভ নেই। আপনার ঘাড়ির মধ্যে আপনি বিশ্বজিৎ হত্যাকাণ্ড যেরকম ছাত্রলীগ নিজের কাঁধা থেকে সরাইতে পারে না এক জীবনে, পারছে? শেখ হাসিনা কোনোদিন যুক্তি দিতে পারছেন যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড যথেষ্ট ইয়ে ছিল? তো মির্জা ফখরুল কেমনে দিবেন? খালেদা জিয়া কেমনে দিবেন? তারেক রহমানের প্রতিকৃতি আঁকা হয়েছিল। অলরেডি তারেক রহমানের ঘাড়ে কিন্তু এই হত্যাকাণ্ড চাপিয়ে দেওয়া হয়েছে। মানে বিএনপি করছে মানে তারেক রহমান করছে, তারেক রহমানের নামে প্রতিকৃতি আঁকা হয়েছে, এবং সে আঁকা ইয়ে নিয়ে ফেসবুক সয়লাভ হয়ে গেছে। জামাত বারবার বলার চেষ্টা করে দেশে নির্বাচন করার মতো কোনো পরিবেশ নাই, এই পরিস্থিতি নির্বাচন কিভাবে হবে? বিএনপি না আচ্ছা, আপনার কাছে মনে হয় না এখন জামাত সঠিক? আমি তো মনে বিএনপি করি জামাত ঠিক আছে। বিএনপি নির্বাচন না করার উপায়গুলো হাতে তুলে দিচ্ছে জামাত তো তাদেরকে। সঠিক কথা বলছে। এই ধরনের ঘটনা যে দেশে হয়, সেখানে যখন নির্বাচন হবে তখন সারা বাংলাদেশ তো আগুন জ্বলবে। সারা বাংলাদেশে আগুন জ্বলে, আপনি পানিতে চুবায় মারবে। আপনি মনে আছে নিশ্চয়ই 2001 সালের নির্বাচনের সময় মানুষকে পানিতে চুবাইছিল এই যে আর্মিরা। আমার তো মনে হয় এবার আর্মি লাগবে না, এবার একে অপরকে পানিতে চুবাবো, চুবাই মেরা ফেলবো। দেখা যায় যে ইলেকশনের দিন পুকুরে পুকুরে লাশ ভেসে উঠছে। আপনি জাস্ট কল্পনা করে দেখেন, এই হত্যাকাণ্ড যদি আপনি দেখছেন তাহলে তখন কি হবে? এবং আসলে কি নির্বাচনের পরিবেশ আছে? আমার তো মনে হয় না। আর আমি কিন্তু এখন জামাত কিনা আমি জানি না, জামাতের পক্ষে যাই কিনা আমি জানি না, আমি তো নির্বাচনের কোনো পরিবেশ দেখি না। আমি দেখি হলো পাল্টা কুর একটা পরিস্থিতি, যেন এখন আরেকটা কু হোক, কু হয়ে এই সবগুলোকে কতল করা হোক, সবগুলিকে। যারা যারা এখনকার শাসনামলে আছে, যারা এই বাংলাদেশে এই পরিস্থিতির জন্য দায়ী, এদের সবাইকে অ্যারেস্ট করা হোক, এদের বিচার করা হোক, এবং এদের এখন দাবি করা যায় এদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। এবং আজকে এমন দিনেই এনসিপির নেতা, এনসিপির রাষ্ট্রপতি, এনসিপির সেনাবাহিনী প্রধান হাসনাত আবদুল্লাহ দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিতে বলছে আজকে। আমি আর জানি না কোন যুদ্ধ, এদিকে জনযুদ্ধ নাকি গণতন্ত্রের জন্য যুদ্ধ, না ভোট যুদ্ধ, কোন যুদ্ধ? ওনারা তো সূর্য স্নান বলে, আমি শুনেছি অনেক স্নানের কথা। কখনো শুনে গঙ্গা স্নান, কখনো সূর্য স্নান, কখনো অনেক স্নান। ওনারা তো হাওর স্নান করে আসছেন এখন। বিল স্নান, হ্যাঁ, বিল স্নান। এখন বিল স্নান করে আসছে, আর সে এখন কি বলে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য। আর কি যুদ্ধ? কার সাথে যুদ্ধ করবে? শত্রুকে?
আওয়ামী লীগ তো পলাতক। শেখ হাসিনা যতই জোর গলায় বলুক, আওয়ামী লীগ কি রাস্তায় আছে? নাই। তো তারা কার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়? তারা এখন বাংলাদেশে বাকি যেগুলো সুস্থ মানুষ আছে, যারা সুস্থ, একটু সুস্থ আছে, চিন্তা করতে পারে এদেরকে কতল করবে এখন। ঠিক আছে। আচ্ছা, কয়েকদিন আগে ওবায়দুল কাদের একটা ভাই এই নামটা উঠেন না রে ভাই, আপনি আপনার অনুষ্ঠানে আসলে আপনি এইসব আপনি এইসব আপনি লোকের নাম। যেভাবে বলেন সুহেল ভাই, আপনি যেভাবে বলেন, আওয়ামী আপনি না, আওয়ামী লীগের লোকজনও ক্ষিপ্ত হয় এই নামগুলো আনলে। এবং আমাকে আওয়ামী লীগের বেশ কিছু নেতা, কয়েকজন এমপি পার্সোনালি বলছে, ভাই এই লোকটার বক্তব্য যখন আনেন আপনার আপনার ইয়া কমে, আপনার আপনার যে ইয়াটা টকশোর একটা আবেদন তৈরি আপনার হয়েছে, এটা রেটিং কমে যায়। রেটিং কমে যায়। হ্যাঁ, কিন্তু এই লোকটা তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরে ভাই বাদ দেন, কিসের সাধারণ সম্পাদক? পলাতক। আহ, তাহলে শেখ হাসিনা যেমন আওয়ামী লীগের সভানেত্রী, সাধারণ সম্পাদক। ইনি এটা হলো কয়েকদিন না, আগে যাত্রা ইনি মঞ্চের সং কয়েকদিন থাকে না, আগে এটা হলো যাত্রা মঞ্চের ইনি সং থাকে না, এটা আপনার সং। ইনি কয়েকদিন আগে বলছেন যে ভাই এরকম বাদ দেন না ভাই। ঢাকা যেতে হবে। হ্যাঁ, ঢাকা যেতে হবে, ডাক এসেছে, হ্যাঁ, সবাইকে ঢাকা যেতে প্রস্তুত হবে হয়ে যাও। প্রস্তুত হওয়ার জন্য। এবং এইটা খুব বেশি, কিন্তু এই বক্তব্যটা খুব ছোট বক্তব্য, খুব ভাইরাল হয়েছে। আমি আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কিসের ডাক দিলেন এটা? হ্যাঁ, আকার ইঙ্গিতে যাই দিই না কেন, ঢাকা না গেলে তো কিছু হবে না, ঢাকা তো যাইতেই হবে। হ্যাঁ, আজকে শেখ হাসিনা এমন একটা ডাক দিলেন কিন্তু। তাই বলে ওনার মতো ডাক দেয় নাই ঢাকা যাওয়ার জন্য, উনি বলেন নাই তো ঢাকা যেতে। উনি বলছেন প্রতিরোধ করতে। উনি এর আগেও বলেছেন প্রতিরোধ করতে প্রথমে, এবং এর আগেও বলছেন যে যেখানে প্রতিরোধ করে সেই নেতা। এই যে ওকার মতো লোকেরা নেতা না, যারা এরকম ফাও ফাও ঘেঘেও করে, এটা ফাও চিল্লায় ভাই। আরামে আয়েসে থাকে, খায় দায় ঘুমায়। হ্যাঁ, দেশের থেকে সবকিছু নিয়ে যায়, সবকিছু তাদের জন্য বিশেষ বাহিনীর মাধ্যমে পৌঁছে যায়। সেই লোকটার কথা, এবং যার কোনো, যার নাম শুনলে বিশ্বাস করেন, আপনি আমার রাগ আপনি শুনেন না, আপনি একটা দেশে ধ্বংস করার জন্য তাদের প্রচন্ড রাগ, কিন্তু তার চেয়ে তার কর্মীরা তার উপর যে পরিমাণ ক্ষেপে আছে। একজন আমারে বলে কি, একজন, আমি সরি আজকে বলতেছি, একজনের সাথে কথা বলতে গিয়ে বলি যে, বলতেছে, ভাই আপনারা এই যে এদেরকে নিয়ে কথা, আমি কেন ওর নাম আনতেই না করি, আমাকে ধরছে যে আপনি এদেরকে নিয়ে কথা বলেন কেন? আপনি ভাই, আপনি যা যা পড়েন টড়েন, এই পড়ার উপরে থাকেন। আপনি যা যা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে জানেন, এগুলো আমাদেরকে জানেন, এদের কোনো কথা আমাদের জানাইতে পারবেন না। আপনি শুধু শেখ হাসিনার নাম বলবেন, শেখ হাসিনার খবর যদি থাকে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাই দেবেন। আমরা ওনার খবর শুনতে চাই, আর কারো খবর শুনতে চাই না। সিরিয়াস। আমি যে ভাই কি বলে কি, এতদিন একটা লোক 2 টার্ম না 3 টার্ম সাধারণ সম্পাদক, যে ওদের কথা বল, ওদের একা ওকা না, ওদের কথা যেন না শুনি, যে ওদের কথা নিয়ে আপনার কোনো আলোচনা করেন না ভাই, ওদের কথা শুনলে আমার ভালো লাগে না। আপনি আমাদের নেত্রীর কথা বলুন, আর না হলে আপনার নিজেদের কথা বলুন, কিভাবে আমরা উদ্ধার পাইতে পারি ভাবতে পারেন। তো তারপর আপনি যে বারবার এদের কথা আনেন, কেন আনেন আমি এটাই বুঝি না। আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন এদের? এরা আবার জাতির ঘাড়ে চাপবে, এটা সত্য কথা। এটা আপনি, এটা আমাদের হয়তো দেখতে হতে পারে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে যে শেখ হাসিনা আবার এই লোকগুলিকে নিয়ে আবার তার 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 চারিদিকে রাখেন কিনা আমি জানি না। শেখ হাসিনা একসময় তো রাখছেন, তো আরেকবার যে রাখবেন না এটা কোনো নিশ্চয়তা নেই। তখন তো অ্যাটলিস্ট ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যান বাঁচান, এদের কথা বলুন। আজকে আমরা যে বক্তৃতাটা শুনলাম, সেখানে বক্তৃতা শুনলাম, ওনারা মানে শেখ হাসিনা বিচার শুরু করছেন। হ্যাঁ, ওনারা বিচার শুরু করছেন শেখ হাসিনা, এবং রাজসাক্ষী হাজির করছেন, এবং শেখ হাসিনা কিন্তু পাল্টা কিন্তু ইউনুসের বিচার শুরু করলেন। সে তার স্পিরিট, মানে ও আচ্ছা, যেহেতু স্পিরিট শব্দটা বললাম, স্পিরিট শব্দ নিয়ে কিন্তু ইদানিং খুব চমৎকার আলোচনা হচ্ছে। বিশেষ করে আমাদের নেতারা স্পিরিট বলে। তো তো আমরা ছোটবেলায় স্পিরিট জানতাম হলো হোমিওপ্যাথিক দোকান থেকে স্পিরিট কিনাই না, ডাব দিয়া গোলায় খাওয়ার কথা মনে আছে আমাদের ছোটবেলার কথা। ছোটবেলা মানে কি, একটু বয়স মানে হলে।
মদ খাওয়ার মতো আর কি। এখন তারা সব নেতা কিন্তু এই কথা বলে আর কি। বাহ, যাই হোক, সরি। তো শেখ হাসিনার বক্তব্যটা খুবই স্পিরিটেড বক্তব্য তো বলতে পারেন, অনেক অনেক স্ট্রং স্ট্রং বক্তৃতা বলতে পারেন, যেটা তার নেতাকর্মীদের অ্যাটলিস্ট মানে বুকের মধ্যে কিছুটা হলো সাহস যোগাবে যে না, আমাদের নেত্রী অ্যাটলিস্ট আমাদের কথা বলে। যেমন দেখেন, আমি একটা এই বক্তব্যটার একদম শেষাংশে এসে একটা লাইন বলেছেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেখানে উনি বলছেন, দেশে বিদেশে যারা ধনী আছেন তারা আমাদের নেতাদের পাশে যারা যাচ্ছেন তাদেরকে আমি মনে রাখবো, সবসময় মনে রাখবো, আপনারা এটা অব্যাহত রাখেন আমাদের কাছে। এই যে দেখেন, একটা মানবিক একটা নেতা এই পর্যন্ত আপনার এখানে আসছে বা অন্য কোনো জায়গায় গেছে, কোনোদিন একটা কর্মীর কল্যাণে কথা বলছে? অথচ শেখ হাসিনা কিন্তু তাদের কল্যাণ শেষ করছে, তাদের কল্যাণ দিয়ে, যে আমার ওই কর্মীদের যারা আজকে বেকায়দা আছে তাদেরকে আপনার সহায়তা করেন, এই জন্য আপনাদের ধন্যবাদ, আপনার আরো সহায়তা করেন। আপনার এই অনুষ্ঠানে আমি কোনোদিন শুনি নাই আপনার কোনো নেতা এই কথাটা বলছে। আজাদদের নিজেদের চাওয়াবাজি, মিথ্যা কথা বলা, জাস্ট মিথ্যা কথা বলে গেছে। আপনার আসাদুজ্জামান কামাল সারা মিথ্যা কথা বলে গেছে আপনার অনুষ্ঠানে। সরি তারি ভাই, আপনার সামনে এই কথাগুলি বলতে, কিন্তু এটা সত্য কথাই বলি। রেজাউল করিম অনেক বড় অ্যাডভোকেট হতে পারে, জাস্ট মিথ্যা কথা বলে। বাট একটা বলে কি পানির ভিতরে 9 ঘন্টা না 7 ঘন্টা না 4 ঘন্টা ছিল, বলে কি তার গায়ে এত কাদা লাগছে যেটা তার 4 বার না 5 বার গোসল করে। আপনি ভাই ভাবেন তো, কত বড় মিথ্যুক হইলে এই কথাটা বলি বলতে পারে, যে লোক তার একটা কর্মীকে শত্রু হিসাবে দেখে। আরে কর্মী দোষ করতে পারে, তাই বলে তুমি তার শত্রু হিসাবে দেখবা? তারও বক্তব্য আছে, সেও তো বক্তব্য দিয়েছে, সেটা তো খণ্ডাতে পারে না। আর কাদা জলে যে উনি 4 ঘন্টা না 6 ঘন্টা ছিল, এটা কি সত্য, কে দেখছে এটা, কে সাক্ষী? উনি যে বিভিন্ন জায়গায়, সব জায়গায় বাংলাদেশ উনার কি মিরাকল, উনি ফোন পাওয়া যায়, উনি মিরাকলি ফোন পান, উনি মিরাকলি কেনাতে সীমান্ত পর্যন্ত চলে যেতে পারেন। এখানে মিরাকলি ওনার ইয়ের সাথে দেখা হয়, অমুকের সাথে দেখা হয়, তমুকের সাথে দেখা হয়, বাংলাদেশ থেকে যাওয়া লোকজন ওখানে থাকে তাদের সাথে সর্বত্র ওনার জন্য ফেরেশতারা দাঁড়াইছে। তার মানে কি জানেন, এরা সেফ এক্সিট না বেরিয়ে গেছে, এই জন্য এইসব গাল গল্প দেয়। ও কার গাল গল্প এখনো শুনি নাই, সেটা শোনার অপেক্ষায় থাকলাম। সেটা অবশ্যই এই নাটকীয় বন্দীদের যাত্রা মঞ্চে একটা নাটক হইতে পারে। আগস্টে কি আওয়ামী লীগ কি সিরিয়াস কিছু একটা করার চেষ্টা করবে? আমি আমি ভাই ভাই, আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন। এরা মুখে মুখে কথা বলছে, আই ডোন্ট হ্যাভ এনি, আই ডোন্ট নো এনিথিং। আমি এই যে বললাম যে ওপেনলি যে নেতারা যে কথাগুলি বলছে, এর বাইরে এখন আর আওয়ামী লীগ নিয়ে কোনো রকম, আগে যেরকম কিছু কথাও পাওয়া যেত অ্যাটলিস্ট বাংলাদেশে, বাংলাদেশে যারা অবস্থান করছেন, যাদের সাথে মিনিমাম যোগাযোগ আছে, এরা এতটাই কুকড়ে গেছে, এতটাই কুকড়ে গেছেন, যে চাই বলুক না কেন, তারা 11 মাস পরে এখন পর্যন্ত নিজের দরজাটা খুলে বাইরের জগতের আলোটা দেখার সাহস পান না। অথচ ওই পলাতক গুলি লম্বা লম্বা কথাগুলি, একদম ছোট কর্মী, বিশ্বাস করো ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত বাসা থেকে বেরোতে পারে। আপনি আমার আমার একজন ওয়ার্ড লেভেলের নেতার কথা বলি, তার ছেলে বিদেশ যায়। আর বিদেশ মানে কি, লেখাপড়ার জন্য বিদেশ যায়। জানেন এই এই লোকটি তার ছেলেকে বিদায় জানাতে পারে, বাসা থেকে বেরোনোর সাহস হয় না। তার ছেলে তাকে বেরোতে দেয় না। দেয় না কেন? দেয়নি কেন? কারণ সে তার ছেলেকে বিদায় জানাতে জানবে, প্লেনে উঠার আগেই জানবে তার বাপ কট। চিন্তা করতে পারছেন কি পরিমাণ ভীতি এবং কি পরিমাণ আহ, ইয়ে হয়ে আছে পুরাই। হ্যাঁ, শেখ হাসিনার কথায় ওরা হয়তো আশ্বস্ত হচ্ছে, কিছু আশ্বস্ত হচ্ছে, কিন্তু জাস্ট আপনাকে প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা বললাম। আপনার দেশে আসতেছে যে ছেলে বা এসে গেছে, হয়তো পৌঁছায় গেছে, তার বাবা তাকে বিদায় জানাতে পারে না। কত বড় দুর্ভাগ্য একটা ছেলে। অত উচ্চশিক্ষার্থীর ছেলেকে দেশের বাইরে পাঠানোর কোন বাপ মায়ের না আকাঙ্ক্ষা থাকে, কোন বাপ মায়ের না এটা থাকে যে এয়ারপোর্টে যে আমার বাপকে বা আমার মেয়েকে বা আমার ছেলেকে আমি প্লেনে উঠায় দেওয়ার ব্যবস্থা করবো, আমি যাবো, আমি সে বিদায় দিয়ে আসবো, আমার ছেলে যাচ্ছে লেখাপড়া করতে, গর্ব করে এসে ফেসবুকে স্ট্যাটাস দিবে যে আমার ছেলে গেছে এমন করে। এইটাও দেওয়ার সাহস, ওই ফেসবুকটা খোলার সাহস নেই। আর সেই ছেলেটারও সাহস নেই তার বাবা কি কষ্টে আছে এটা একটু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাবে, তার ওই ছেলেটারও সাহস ছিল। তো শুধুমাত্র যে একটা ছোটখাটো কর্মী কষ্ট হয়, ছোটখাটো কর্মীর সন্তানরাও কষ্ট পাচ্ছে।
ছোটখাটো কর্মী নেতা এদের অবস্থা এই, আর এখানে লম্বা লম্বা কথা বলে। সরি ভাই ভাই, আপনি আর প্লিজ এই আওয়ামী লীগের এই আপনার শুনেন, এই যে আপনার কি মনে হয় শেখ হাসিনার যে স্ট্যান্ডটা, ধরেন গোলাম আজমের প্রতীকী বিচার করা হয়েছিল, হ্যাঁ, ওই যে ইউনূসের কি, গণ আদালত, হ্যাঁ, গণ আদালত, ইউনূসের কি এমন সবকিছু কোনো সম্ভব। শেখ হাসিনা যে কথা বলছেন এটাতে কোনো সম্ভাবনায় বাতিল করে দেওয়া যাবে না। আর যাকে উনি বলছেন, বিশ্লেষণ দিচ্ছেন যে কি যেন গণবিধ্বংসী জীব, যাকে বলেছেন তার অপকর্ম যে বঙ্গোপসাগরের পানিকে যদি কালি বানানো হয় এবং সুন্দরবনের সকল গাছকে যদি কলম বানানো হয়, সেই কলম ওই কালি শেষ করতে পারবে না, এত কালি লোকটার শরীরের মধ্যে আছে। আপনি বোঝেন তারে উনি চান্স পাইলে কি করবেন? আমার তো ধারণা, ও মাই গড, আমি ভাবতে পারি না। এটা কিন্তু এইটার রিয়াকশন হবে কিন্তু উনার কিন্তু ভয় শুরু হয়ে যাবে কিন্তু। যে প্রথমে ইউনূস যার সারা শরীরে বঙ্গোপসাগরের পানির সমপরিমাণ কালি, যে কালি শেষ করা যাবে না সুন্দরবনের কলম দিয়া, গাছগুলো বাদ থেকে বানানো কলম দিয়া, তখন বোঝেন দেখে এই লোকের কি হবে, এই কালি সে কিভাবে মুছবে। আচ্ছা সাইফুল ভাই, কালকে আমরা যে আলাপ করছিলাম, ওই যে খলিল সাহেব চলে আসছেন, এটা রিয়াকশন দেখছেন আজকে? আর কোথায় না, আমি এক্স্যাক্টলি জানি না, শুধু ওরা সবাই খোঁজে। ইভেন না তার না, তার ইয়াতে এই যে ইয়ার ক্যাবিনেটের হ্যাঁ, মিটিংয়ে আচ্ছা। ক্যাবিনেটের মিটিংয়ে মানে এটা উঠছিল, বোঝা গেল আর কি মিটিং এর নিউজ। না, কিন্তু আমি যেটা শুনেছি তাকে সবাই খুঁজতেছে, ইনক্লুডিং পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার পর্যন্ত তারা খুঁজে বেড়াচ্ছে, সে এনেছে ভাই, এনএসএ কোথায় গেল, আসলো দেশে কোথায়, কোন জায়গায় পলায় আছে। হ্যাঁ, তাকে সবাই খুঁজতেছে, সে কি নিয়ে আসছে আমেরিকা থেকে। আরেকটা ওই যে কি বলে মেডেল নিয়ে আসলো কিনা, যে মেডেল ওই যে ইউনুস সাহেব পাইছে না, যে আমেরিকার কি সর্বোচ্চ মেডেল, বেসামরিক মেডেল, তাকে খুঁজতেছে তিনি কি মেডেল নিয়ে আসছেন এটা দেখার জন্য। তবে ভাই একটা চক্রান্ত চলতেছে, এইটুকু আপনাকে বলতে পারি। এই খলিলের মাধ্যমে আমেরিকা তার গোপন যে মিশনটা, সেই মিশনটার খবর ইউনুসের কাছে পৌঁছাইছে, একদম মুখে দিয়ে পৌঁছাইছে। এখন ইউনুস সাহেব যদি যে সিগন্যালটা দিবেন, সেই সিগন্যাল তো নির্ভর করবে বাংলাদেশের এই যে ট্রেড টকের কথা, সো কল ট্রেড টকের কথা বলছে। কারণ কি দেখেন, আপনি একটা আহ, প্রধান উপদেষ্টা কার্যালয়ের একটা স্টেটমেন্ট থেকে আপনি পাবেন জিনিসটা, যে তা বলছে বশিরউদ্দিন, যে ওই যে বিডি উপদেষ্টা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, সে বিডি উপদেষ্টা দেখা করছে হলো ইউএস চেয়ারের অ্যাম্বাসেডার, হ্যাঁ, কি গ্রেয়ার একজন, কি আমি সবসময় নামটা, থমাস গ্রেয়ার নামে একজন, তিনি আবার ট্রাম্পের অ্যাডভাইজার, ঠিক আছে, তিনি আবার ইউএসটিআর এর অ্যাডভাইজার। সো ট্রাম্প বা ইউএসটিআর যে চাচ্ছে, আসলে ওই জায়গায় কিন্তু বলা হয়েছে, বশিরউদ্দিনকে বলা হয়েছে 1 to 1 যেটা বলছে না, আসলে বশিরউদ্দিন বলছে আমাদের কি দিবা, এটা যে জিনিসগুলো আমরা এই চাই এটা দিবা কিনা এটা আগে জানো। সেটার জন্যই আসলে খলিল মিয়া এই দেশে পলায় আসছে, আইসা উনি এখন, আমি জানি না কি সমাধান চায়, তবে সামথিং কুকিং আপ, যে জিনিসটা হলো রাষ্ট্রবিরোধী হবে, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশ বিরোধী কোনো সিদ্ধান্ত। ক্যাবিনেটের মিটিং এ কি একটা আভাস আছে কিন্তু এরকম। আমি আমি আজকে ফলোই করি না আজকে, মানে আমি একদম এই ওই যে থেতলে যাওয়া দেহটা দেখার পর থেকে আমার সারা শরীরের মধ্যে আমার খালি মনে হয় যে এটা কি, এটা তো কি দেখলাম, এটা মানে কি আপনি দেখলাম। এই লোকটাকে এই নাম কেন দিলেন? হ্যাঁ, কি দিলাম? এই নামটা কেন দিলেন এই লোকটাকে? কোন লোকটাকে? বিড়ি উপদেষ্টা। তো সে বিড়ি উৎপাদনকারী লোক, আর তো তার কোনো যোগ্যতা নাই, তার দাদার আমল থেকে বিড়ি উৎপাদন করে, আকিস বিড়ি। তো তাহলে আপনি কি বলেন, তো বিড়ি বিড়ি তার ইয়ে না, পরিচয় না, সে কি তার বাংলাদেশে পরিচয়? একসময় বুঝছেন, বাংলাদেশে একসময় ভারতীয় পাতার বিড়ি, নাসির বিড়ি, হ্যাঁ, নাসির বিড়ি খুব পপুলার ছিল। আবার এই বিড়িগুলা কিন্তু ওই যে ইয়ার
কাগজে আকিস বিড়ি, এই বিড়িও বিশাল একটা মার্কেট ছিল। এখন কি অবস্থা এখন তো জানি না, এখন সিগারেটে চলে গেছে। তারপরে তো হয়ে এখনো গেছে। তারা উৎপাদন করে যাচ্ছে, বিড়ি উৎপাদন করে যাচ্ছে, ওনারা ছাড়ে নাই কিন্তু, যে কারণে উনি, আমি তো ওনার প্রাইম ব্যবসা, ওনার দাদার ব্যবসা হলো বিড়ি। হ্যাঁ, তো তারে আপনি কি বলবেন? আর এছাড়া তার কি যোগ্যতা আছে? আপনি এই পর্যন্ত এক জীবন, আপনার একটা জীবন পার করছেন, বসিরুদ্দিনের নাম কোনোদিন শুনছেন? ওর দাদা আকিস বিড়ি না বানাইলে, ও বশিরউদ্দিন যে আজকে উপদেষ্টা পরিষদ জয়েন করে, এর জয়েন করার আগ পর্যন্ত ওর দাদার পরিচয় ছাড়া আর অন্য কোনো পরিচয় আছে? ওর বাপের পরিচয় আছে? দেখ, ওই ওই গ্রুপ থেকে এমপি হয়েছে, ওই গ্রুপ থেকে উপদেষ্টা হয়েছে, আর কি লাগে, তাই না? হোক, হ্যাঁ হোক হোক। তারপরে আমি ভাই, আমি যেহেতু উনি বিড়ি উৎপাদন করে ভাই, আমি কি অন্যায় কিছু বলি না, আপনি আমাকে এর জন্য দায়ী করতে পারেন। আর আপনি যদি সাজেস্ট করেন ঠিক আছে চেঞ্জ করবো, আপনি অন্য কোনো নাম দেন, তাহলে তো আমার উপদেশটা মনে হয় না, ওদের মনে হয় যে এটা কি জানো। ইয়ার এরেস্টটা নিয়ে দেখলাম পক্ষে বিপক্ষে নানা ধরনের ইয়ে আছে। এরেস্টটাকে অভিনন্দন জানাইয়া, এটা নাকি খুব পুণ্যের একটা কাজ হচ্ছে, খুব বড় একটা কাজ হচ্ছে। আমাদের একজন সাংবাদিক এই লাইনে ইয়া দিচ্ছে, কে সে সাংবাদিক? খুবই আলোচিত সাংবাদিক উনি। ভাই বলেন তো দেখি, এটাকে এটা কে সাংবাদিক যে বারাকাত ভাইকে অ্যারেস্ট করাতে, সে ভালো কাজ কিছু এটাকে করছে? congratulate করে এইরকম লোককে অ্যারেস্ট করা উচিত, এইরকম লোকের বিচার করা উচিত। কে এই সাংবাদিক যে বারাকাত ভাইয়ের একটা, সবাই ওকে চিনে এলো একটা ভদ্রলোক হিসেবে, তার বিরুদ্ধে এরকম কি যেন কি বলে বিষময় মনোভাবকে পোষণ করা, আপনি জানতে পারলে ভালোই। যাই হোক, আপনি বললেন না যেহেতু, আপনি বলতে চাচ্ছেন না, ঠিক আছে, কিন্তু আমি খুঁজে নেবো আর কি। আমি মানে আসলে এদের তার মানে কারণেই বাংলাদেশে দেখেন এই যে পাথর যুগ যে ঠিক কারণের আছে না, এই নাম পাথর যুগ ধরে, ঠিক আছে, কারণের পাথর নাম যুগ ঠিক ধরে আছে। চেষ্টা করি না। থ্যাংক ইউ ভাই। অনেক ধন্যবাদ। কালকে তো আর ভাই আমি একটু ব্যস্ত থাকবো, আগে বলে রাখি। ঠিক আছে, কালকে কিন্তু উম, যারা আমাকে উম, গোলাপ গোলাপ ফুল পাঠায় তাদের সাথে তাহলে কালকে আপনাকে আমি কাটা কাটা দেওয়া ফুল পাঠাবো। আপনি তো ভাই নবীর মতো না, নবীর রাস্তায় সেই বুড়িটা কাটা ফেলে রাখতো, হ্যাঁ, হ্যাঁ, নবী মাইন্ড করতেন না, নিজের হাতে কাটাতো তুলে তুলে, তাও বুড়ির বুড়ির কোনো উম, ক্ষতি চাইতেন না, বরঞ্চ একদিন কাটা না দেখে বুড়ির বাড়িতে গিয়ে দেখলো বুড়ি অসুস্থ। ভালো থাকবেন আপনি, সাইমুল ভাই। আপনিও ভালো থাকবেন, আপনার আমাদের দর্শকরা সাথে ভালো এতক্ষণ থাকুক। যারা ছিলেন সবাইকে ধন্যবাদ ভাই। আমরা আসলে আড্ডা মারি, আড্ডার মাধ্যমে আমরা খুব হালকা মেজাজে অনেক কিছু নিয়ে আলাপ করি, কিন্তু এত কষ্টের একটা ঘটনা যে ঘটলো, এই ঘটনাটা আমি জানি না এটাকে বাইরের মিডিয়াতে যাবে, কিন্তু না না, অবশ্যই যাবে। এটা ভয়াবহ একটা ব্যাপার, এটা এমন ঘটনা আর না ঘটুক বাংলাদেশে। না কিন্তু, কিন্তু আপনি আপনি যা একটা কথা, আবার আমি মনে বারবার আমার মাথার ভিতরে যে পাথর দিয়ে মারা এবং বারাকাত ভাইকে অ্যারেস্ট করার জন্য খুশি হওয়া, এই পাথর দিয়ে যারা মেরেছে এবং ওই যে বারাকাত ভাইকে অ্যারেস্ট করার জন্য যে খুশি হয়েছে, এর মধ্যে পার্থক্যটা কি? দুটোই তো কি, দুটোই তো নরপশু। কে এই লোক? আমরা জানি, আমরা আমাদের খুব পরিচিত, এটা পশুর সমান রে ভাই। বারাকাত ভাইয়ের মতো একটা লোক যে কারো কোনো ক্ষতি করছে বলে এটা শুনি নাই আমি কোনোদিন। আই এম সো ভালো সরি। থাকবেন সাইমুল, হ্যাঁ, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন, আপনার দর্শকরাও ভালো থাকুন। বাংলাদেশ এবং ভারতে যারা আছেন তারা, তাদেরকে সকালের শুভেচ্ছা। আর অন্যান্য জায়গায় যারা আছেন তাদের সবসময়ের শুভেচ্ছা। বাংলাদেশে যারা আছেন বিশেষ করে তারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে নিরাপদ রাখবেন এবং প্রতিবেশীকেও নিরাপদ রাখার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।